অনেক মর্মান্তিক একটি খবর, সেটি হচ্ছে মাগুরার সেই শিশুটি মারা গেছেন। ৮ বছরের শিশুটি মারা যাওয়ার মধ্য দিয়ে অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের এই সমাজের মাঝে রেখে গেছেন। আমি আজকে এই প্রশ্নগুলি প্রত্যেক বাবা মায়ের কাছে রাখবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে রাখবো এবং বিবেকবান যে মানুষ তাদের কাছে রাখতে চাই। শিশুটি ৮ বছরের এবং তাকে নির্যাতনের অভিযোগে তার বোনের স্বামী, বোনের শ্বশুর এবং ভাসুর এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে, তার রিমান্ডেও আছে। সারা দেশ উত্তাল, সারা দেশে নিয়ে অনেক আন্দোলন হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতিবাদের ঝড় বইছে এবং সম্মিলিত সামরিক যে হাসপাতাল, সেই হাসপাতালের চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু খুব আন্তরিকতার সাথে চেষ্টা করেছেন যাতে এই শিশুটিকে বাঁচানো সম্ভব হয়। কিন্তু আজকে সকালেও ২ বার কার্ডিয়াক অ্যাটাক হয় এই ছোট্ট শিশুটির। তৃতীয়বার যখন হয় তখন এই শিশুটি মারা যায়। চিকিৎসার কোনো গাফিলতি ছিল না, সর্বোচ্চ প্রচেষ্টা হয়েছে এবং সম্মিলিত সামরিক হাসপাতাল আপনারা জানেন, সিএমএইচ যেটি, সেখানে কিন্তু সর্বাধুনিক চিকিৎসা সেখানে হয়ে থাকে এবং সেখানে সর্বোচ্চ চিকিৎসার চেষ্টা হয়েছে। কিন্তু এতটাই পাশবিক নির্যাতন এই শিশুটির উপর হয়েছিল যে তাকে বাঁচানো আর সম্ভব হয়নি। আইন উপদেষ্টা বলছেন আগামী ৭ দিনের মধ্যে এই বিচার কার্য শুরু হবে, বিচারিক প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন যাতে অতি দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়, সেটি তিনি নির্দেশনা আকারে দিয়েছেন। বিষয়টা কি? বিষয়টা হলো সামাজিক অবক্ষয়। সামাজিক অবক্ষয় যে আজকে হয়ে গেছে, প্রফেসর ইউনূস সরকারের আমলে হয়েছে বা শেখ হাসিনা সরকারের আমলে হয়েছিল বা তার আগে হয়েছিল তা কিন্তু নয়। এই আমাদের এই বাংলাদেশ এবং এই উপমহাদেশের, ভারত বলেন, পাকিস্তান বলেন, এই উপমহাদেশের মানুষের যে মানসিক অবস্থা সেটা কিন্তু উন্নততর হতে পারে নাই কিংবা উন্নত হতে পারেনি। সমাজের কোনো জায়গায় নারীরা নিরাপদ নয়। একটা শিশু ৫ বছরের, একটা শিশু ৬ বছরের, একটা ৮ বছরের শিশু, ১০ বছরের শিশু, এই মেয়ে শিশুরা কিন্তু তার পরিবারে কি বলবো, কারো হাতে নিরাপদ নয়। বাবা মা, ভাই বোন সেটা ভিন্ন কথা, কিংবা নানা নানি, দাদা দাদি, একেবারে নিকটাত্মীয় ছাড়া, একেবারে নিকটাত্মীয় বলতে গেলে পরিবারের সদস্য ছাড়া, মামা চাচা ফুপা, হ্যাঁ, এদের কাছেও কিন্তু নিরাপদ নয়। এই বিষয়টি কিন্তু ভেবে দেখা দরকার, কেন নিরাপদ নয়। এই শিশুটি যখন খেলার কথা, এই শিশুটি যখন একটা উন্মুক্ত পরিবেশে বেড়ে ওঠার কথা, তখন আমরা কিন্তু তাদেরকে সেই পরিবেশ দিতে পারছি না। মেয়ে শিশুরা স্কুলগুলোতে নিরাপদ নয়, সেখানে শিক্ষক কিংবা কর্মচারী কিংবা দারোয়ান কিংবা অন্যান্য যারা আছে তাদের কাছে নিরাপদ নয়। যদিও স্কুলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, এখন বেশিরভাগ স্কুলেই সিসিটিভি আওতায় রয়েছে, তারপরও বিভিন্ন সময় কিন্তু আমরা শুনি বিভিন্ন জায়গায় এরকম বাচ্চাদের বা মেয়েদের কিংবা সাবালিকা মেয়েদেরকেও কিন্তু শ্লীলতা হানির মতো ঘটনা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় শুনি। একই সঙ্গে স্কুলের গণ্ডি পেরিয়ে যখন কোচিং গুলোতে যায় মেয়েরা, ক্লাস 6, 7, 8, 9, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী কিংবা এইচএসসি পরীক্ষার্থী যে সমস্ত মেয়েরা রয়েছেন, খুবই সেন্সিটিভ বিষয়, কিন্তু এই কথাগুলো বলা উচিত। পরিবারের পক্ষ থেকে এই কথাগুলো আসলে আসে না, কেউ বলেন না, ফলে অপরাধীরা সুযোগ পেয়ে যায় এবং যারা অপরাধ করবে বলে চিন্তা করেন তারা ভাবে যে আসলে প্রতিবাদ করার কেউ নেই, ফলে যা কিছু করে পার পেয়ে যাওয়া যাবে। এই যে স্কুলের পাশাপাশি কোচিং এর কথা বললাম, কোচিং গুলোতে আরো ভয়াবহ অবস্থা। কোচিং গুলোতে ভয়াবহ অবস্থা, সেখানে
শিক্ষকরা ব্যাচ করে ছাত্রীদেরকে পড়ায়, সেখানে এক ব্যাচে অনেক ছাত্রীরা থাকে, সেখানে টার্গেট করে করে অনেক ছাত্রীকে নানা ধরনের, শুধু যে গায়ে হাত দেওয়া, শুধু যে শ্লীলতাহানি তা কিন্তু না, অনেক বুলিং করা হয়, এমন অনেক বাক্য ব্যবহার করা হয় যেগুলো আসলে ব্যবহার করা একজন শিক্ষকের জন্য উচিত না, সেগুলিও হয়। অনেকে হাউস টিউটর রাখে, সেখানেও আমরা বিভিন্ন জায়গায় আমরা জানি যে সেখানেও সেই মেয়েদের ক্ষেত্রে কি পরিমাণ মানে অনাচার করা হয় এবং মেয়েরা অনাচার সহ্য করে। এই যে স্কুল বললাম, কোচিং বললাম, পরিবারে বিভিন্ন নিকটাত্মীয়দের দ্বারা যে এই শিশুটি কিংবা এই মেয়েটি যে নির্যাতিত হলো কিংবা সে অপদস্থ হলো, এই বিষয়টি যদি পরিবার জানে, পরিবারও কিন্তু চুপ থাকে। কারণ হচ্ছে পরিবার চিন্তা করে এই বিষয়ে যদি কথা বলা হয়, সেক্ষেত্রে এই মেয়েটা হয়তো ভবিষ্যতে বিয়ে শাদী সহ অন্যান্য বিষয়ে সমস্যা হবে, ফলে কিন্তু তারা চুপ থাকে, পরিবারের পক্ষ থেকে চুপ থাকে। এবং সবচেয়ে মানে অ্যালার্মিং বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রেই মেয়েদেরকে, অর্থাৎ যেই মেয়ে ক্ষতির শিকার, সেই মেয়েকে দোষারোপ করা হয়, তুই কেন ওখানে গেলি, তুই কেন এই কোচিং এ ভর্তি হলি, কিংবা তুই কেন এই টিচারের সামনে গেলি, কিংবা তুই কেন আত্মীয় সাথে এত মিশামিশি করলি, তার কাছে কেন গেলি। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই এই যে ক্ষতিগ্রস্ত যে মেয়ে, এই মেয়েকে কিন্তু সমাজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে দোষারোপ করা হয়। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যদি কেউ কখনো দ্বারস্থ হয়, সেখানে গিয়ে আবার নতুন ধরনের হয়রানির শিকার হতে হয়, যে কিভাবে হয়েছে, কে করেছে, একবার সবিস্তারে সেখানে জানতে চায়। সেটা একবার তো সেই মেয়েটি অপদস্থ হলো, তার সামাজিক ভাবে সে কিছুটা হলো হেয় হলো, এরপরে যদি বিচার নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যায়, পুলিশের কাছে যায়, সেখানে গিয়ে আবার বিস্তারিত জানতে চাওয়া বা লিখিত আকারে দেওয়া, সে আরেকবার সেখানে অপদস্থ হয়। ফলে অনেক ক্ষেত্রে পরিবারগুলো এই সব ঘটনা ঘটলে তারা চুপ থেকে যায়। হয়তো বাঁকুড়ার এই ঘটনা একটি ঘটেছে, সবাই সারা বাংলাদেশ উত্তাল হয়েছে, এদের বিচার কিন্তু খুব দ্রুততার সাথে হয়ে যাবে, সেটা বিশ্বাস করি। এরকম আমি যে কথাগুলো বলছিলাম, তাহলে এই বিচারটা যদি হয়, তাহলে তনু ওর বিষয়টা কি হলো, তাহলে মুনিয়া এই যে গুলশানে যেই আত্মহত্যার কথা বলা হচ্ছে পিবিআই রিপোর্টে, যে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েন্স ও আনভির সাহেবের কথা বলা হচ্ছিল এই সংশ্লিষ্টতার বিষয়ে, তাদের সঙ্গে ছবি পাওয়া গিয়েছে, যদিও তদন্তে তার নাম আসে নাই। এগুলির কি হবে? এগুলি কি পুনর্তদন্ত হবে? আবার সেই মাদ্রাসা শিক্ষক প্রিন্সিপালের নামে যেই একটা অভিযোগ আছে ফেনীর, সেটার কি হবে? বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে আলোচিত যে বিষয়গুলো আছে, হ্যাঁ, নুসরাতের কথা বলছিলাম ফেনীর, এই নুসরাত, মুনিয়া কিংবা তনু, এর বাইরেও যে নামগুলো আছে, যে পারুলের সেই সুবর্ণচরের পারুলের ধর্ষণের বিচার আমরা দেখেছি যদিও, তো এর বাইরে আলোচিত ছাড়াও তো সারা বাংলাদেশে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা ঘটছে। এগুলো আসলে কিভাবে আলোর মুখ দেখবে, এগুলো কিভাবে বিচারের সম্মুখীন করা যাবে, কার পক্ষ থেকে আওয়াজ তোলা যাবে? শুধু শাহবাগ কেন্দ্রিক গলা ফাটিয়ে কি কোনো লাভ হবে? শাহবাগে এসে চিৎকার করে পুলিশের গায়ে হাত দিয়ে পুলিশকে অপদস্থ করে কোনো লাভ হবে? বিচার পাওয়া যাবে? আসলে এটা একেবারেই পরিবার থেকে এই শিক্ষা আসতে হবে, পুরুষদের মননে, মগজে, তাদের মানে কি বলবো, একেবারে ছোটবেলা থেকেই পরিবর্তন আসতে হবে, যাতে করে একজন নারীর সম্মান সর্বাগ্রে দেয়া যায়। একজন নারী, সেটা মা হোক, সেটা স্ত্রী হোক, বোন হোক কিংবা মেয়ে হোক, নারীদের সম্মান, এটা তো ইসলাম ধর্ম দিয়েছে কিংবা হিন্দু ধর্ম দিয়েছে। প্রতিটা ধর্মই তো নারীকে তো কোথাও অসম্মান করা হয় নাই। হিন্দু ধর্মে নারীকে যে দেবী দুর্গার সঙ্গে তুলনা করা হয়েছে, হ্যাঁ, মুসলিম ধর্মে এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তাদেরকে কত সম্মানিত করা হয়েছে। প্রত্যেক ধর্মেই তো নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গাগুলো তো দেওয়া হয়েছে। খ্রিস্টান ধর্মে মেরিকে দেওয়া হয়েছে। তা আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে, কোন দৃষ্টিকোণ থেকে নারীদেরকে আমরা অবজ্ঞা, অবহেলা করি, কেন করি? মূল সমস্যা হচ্ছে আমাদের মানসিকতা। এই মানসিকতা পরিবর্তন করতে হবে, ইতিবাচক চিন্তার মাধ্যমে এ সমস্ত অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।